এই যে বন্ধুরা, শুনছো? নতুন নতুন ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আদরের ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও। লাইক কমেন্ট করতে মোটেও ভুলবে না কিন্তু। ধন্যবাদ সবাইকে। কাছে টেনে নিয়ে আদর করবো নাকি? জানিস এই বিয়ে ভাঙার জন্য আমাকে কত কাঠখড় পোড়াতে হয়েছে, আর তুই কি না সব জল ঢেলে দিলি, তোর বাবা তুই মিলে। আর দোষ দেব না কেন? আমার বাবার কোটি কোটি টাকার সম্পত্তি দেখে তোর বাবা লোভ সামলাতে না পেরে সবার সামনে বলে ওঠে, জানি আমার বাবা নাও করবে না যে বিয়ে দিতে তোর সাথে আমাকে। স্বাধীন কিছুই বুঝতে পারে না, সবকিছু যেন তার মাথার উপর দিয়ে যেতে লাগে। দাঁড়িয়ে থেকে মাথা চুলকাতে লাগে। নেহার অনেক রাগ হতে লাগে। খাটের উপরে বসে আর না থেকে উঠে এসে স্বাধীনের গালে সজোরে থাপ্পড় লাগায়। তাই স্বাধীন ভেবাচিকা খেয়ে নেহার দিকে ছোট ছোট দৃষ্টিতে তাকিয়ে থাকে। তখনই দরজার নক হওয়ার শব্দ হয়। নেহা রেগে যায়, এই অসময়ে আবার কে আসলো। রেগে গিয়ে দরজা খুলে গিয়ে দেখে তার সব বান্ধবীরা। কিরে তোরা এখন কোনো দরকার? আরে না, তেমন কিছু না, এমনিতেই দুলাভাইদের সাথে পরিচয় হওয়ার জন্যই আসলাম। তুই যার সাথে পরিচয় করিয়ে দিলি তাকে তো আর বিয়ে করতে চাইছিলি না, আর তাই হলো, করতেও হলো না। এখন দেখি শর্ত, নতুন দুলাভাইয়ের সাথে পরিচয় হয়নি। আর বলতো, গলা করে বলেছিলি বিয়ে করবি না, আর বিয়ে করার পর দেখছি না অসময়ে এসে পড়ছি, তাই না? আর একটু ওয়েট কর ভাই। নেহা তার বান্ধবীর দিকে রেগে তাকায়। নেহার বান্ধবীরা নেহাকে পাশ কাটিয়ে সবাইকে বসে পড়ে। স্বাধীন এখনো দাঁড়িয়ে আছে। তখন নেহার বান্ধবী সবাইকে বসে পড়ে নিজেদের মধ্যে কথা বলতে লাগে। স্বাধীন দাঁড়িয়ে আর না থেকে ব্যালকনির দিকে যেতে লাগে। তখন নেহার বান্ধবীরা স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে, এই যে জুনিয়র দুলাভাই, কোথায় যাচ্ছেন? হ্যাঁ, আমরা আসলাম আপনার সাথে পরিচয় হওয়ার জন্য, আর দেখছি ভয় পেয়ে ব্যালকনির দিকে যাচ্ছেন। কই না তো, মানে জুনিয়র দুলাভাই দেখছি অনেক লজ্জা পেয়ে গেছেন। হ্যাঁ, লজ্জা পেতে হবে না, আমরা সব ফ্রেন্ড, বুঝলেন? আর কোথায় যেন দেখেছি একে মনে করতে পারছি না রে রিহা। বাদ দে তো, তোরাও না। কই দেখবি গ্রাম্য খ্যাত গ্রামে বড় হয়েছে, বাবা ইনভাইট করেছিল, বাবার ছোটবেলার বন্ধু, ওর বাবা তাই এসেছে, আর সেই কিনা আমার গলায় ঝুলে পড়লো। কেমনটা লাগে রে বল? তোদেরকে তো বললামই আমি এই বিয়ে করতে পারবো না। জানিস কত কষ্ট করে এই মিথ্যে অভিনয়টা করতে হয়েছে আমাকে, আর শেষমেশে কিনা নিজের থেকে 3 বছরের জুনিয়র ছেলেকে বিয়ে করতে হলো। জুনিয়র হয়েছে তো কি হয়েছে, অনেক ভালো। তোকে কখনো কিছু বলবে না, তোকে শাসন করবে না, তোর মন তোর যা খুশি তাই করে চলতে পারবি, আর তোর কথাই উঠবোস করবে, বুঝলি? আমি তো জুনিয়র দেখেই বিয়ে করব, আমার ছোট থেকে ইচ্ছে। ভাই তাহলে একটা হেল্প কর রে তুই প্লিজ। তোর যে অত ছোট থেকে ইচ্ছা জুনিয়র ছেলেকে বিয়ে করার, তাহলে এই আপদটাকে তুই নিয়ে যা। দিয়ে দিলে ভালো হয় না? হ্যান্ডসাম আছে আর কিউট দেখতে অনেক, আমি তো ক্রাশ খেয়ে গেছি রে, প্লিজ দিয়ে দে কোনোভাবে আমাকে। কথাটা বলে নেহার বান্ধবীরা নিজেদের মধ্যে হাসাহাসি করতে লাগে। স্বাধীনের আর ভালো না লাগায় সেখান থেকে চলে আসে সোজা ছাদে। নিচের দিকে তাকিয়ে দেখে সবাই অনেক আনন্দ করছে। পাশে দেখে তার বাবা আর নেহার বাবা দুজনে বসে থেকে হাসাহাসি করছে। স্বাধীন তার বাবাকে হাসি খুশি দেখে তার ঠোঁটের কোনায় হাসির রেখা ফুটে ওঠে, আর মনে মনে বলতে লাগে, জানি না তারা যখন জানতে পারবে যে এই বিয়েতে নেহা ওর কোনো মত নেই, তখন তারা কি মনে করবে, আর কেন যে আসতে গেলাম। এখন কি হবে? নেহা পুজোর আগে আর আমার উপর রেগে রয়েছে। তিনি তো কখনোই আমাকে মেনে নেবে না, আর আমি তার থেকে ছোট। সব মেয়েরই স্বপ্ন থাকে তার থেকে বড় ছেলেকে বিয়ে করার। আল্লাহ, কি এক ঝামেলায় পড়লাম। কথাগুলো দাঁড়িয়ে থেকে নিচের দিকে তাকিয়ে স্বাধীন ভাবছিল। তখনই তার কাঁধে কেউ হাত রাখে। স্বাধীন চমকে উঠে পিছনের দিকে তাকিয়ে দেখে নেহার মা। স্বাধীন তাড়াতাড়ি করে নিজেকে সামলে নিয়ে বলতে লাগে, আন্টি, আপনি এখানে? আন্টি বলেছো কাকে বাবা? এখন থেকে মা বলে ডাকবে। আর নিজে থেকে দেখছিলাম তুমি অনেকক্ষণ ধরে ছাদে দাঁড়িয়ে আছো, তাই আসলাম। তার রুমে না গিয়ে ছাদে এসে দাঁড়িয়ে আছো যে, কিছু কি হয়েছে? কি আর হবে, যা হওয়ার তা তো হয়ে গেছে। নিজের গুণ দিয়ে বদমেজাজি মেয়েকে আমার গলায় জড়িয়ে দিয়েছেন। আল্লাহই জানে এর ফল কি যে ভোগ করতে হবে আমাকে। কি ব্যাপার বাবা, তুমি কেন কথা বলছো না? যে চুপচাপ করে আছো কেন? নেহা কি তোমাকে কিছু বলেছে? না না আন্টি, ও সরি মা, কিছুই বলেনি। স্বাধীনের কথার অর্থ অবস্থানে আসলে নেহার মা রাগীভাবে তাকায়। স্বাধীন কথা ঘুরিয়ে মা বলে ডাকলে নেহার মা হাসি দিয়ে স্বাধীনের দিকে তাকিয়ে থাকে। তারপর স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে,
আমার মেয়ে তো, আমি ভালো করেই জানি, তোমাকে বলতে হবে না। আর একটা কথা নিয়ে অনেক ভালো, উপর থেকে যতই খারাপ ব্যবহার করে দেখো না কেন, ও ভেতর থেকে অনেক ভালো। যদি তুমি মিশতে পারো তাহলে সব বুঝতে পারবে। আর আমি ভালো করেই জানি নেহা এই বিয়েতে কেন মত ছিল না। যেভাবেই হোক ও বিয়েটা হয়ে গেছে। আর আমিও জানি ও যে নিজেকে বাচ্চার মা দাবি করলো এটাও মিথ্যে। কিন্তু তুমি কাউকে বলো না বাবা, ওকে এইটা নিয়ে শায়েস্তা করবে, বুঝলে? আর হ্যাঁ, একটা কথা, যাই হোক প্লিজ তুমি আমার মেয়েকে ছেড়ে যেও না। স্বাধীন কি বলবে যেন কোনো ভাষাই খুঁজে পায় না। নেহার মা স্বাধীনের হাত ধরে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। তারপর তারা স্বাধীন আর নেহার মা দুজনে আরো অনেক কথা বলতে লাগে। অন্যদিকে নেহা বলতো কেমনটা লাগে বাবার উপরে? বিয়ে করব না তাও জোর করে তার অফিসের পার্টনারের ছেলের সাথে আমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল। আমি বিয়ে ভেঙে ফেললাম, ভাবলাম যাই হোক এবার বেঁচে যাব, কিন্তু কে জানতো এটাই আমার গলার কাটা হয়ে দাঁড়াবে। শেষমেশ কিনা গাইয়ে একটা খ্যাতকে বিয়ে করতে হলো। এইভাবে বলছিস কেন? হ্যাঁ, দেখ আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আর স্বাধীনকে তো দেখতে অনেক পিওর আর সুন্দর। আমার অনেক পছন্দ হয়েছে। আমি তো প্রথম দেখাতেই ক্রাশ খেয়ে গিয়েছিলাম। নেহার বান্ধবীর কথা শুনে নেহা অবাক হয়ে তার বান্ধবীর দিকে তাকিয়ে আছে। এটা দেখে নেহার বান্ধবী বলতে লাগে, তোরা এইভাবে আমার দিকে তাকিয়ে আছিস কেন? যেন এলিয়েন দেখছিস? প্লিজ তোরা ভুল বুঝবি না। আমি যখন আসি তোদের আগে চলে এসেছিলাম। তখন দেখছিলাম ছেলেটা সাইডে দাঁড়িয়ে সবকিছু তাকিয়ে তাকিয়ে দেখছিল। হালকা আলো মুখে পড়াই যেন উজ্জ্বল আলো নির্গত হচ্ছিল। অনেক ভালো লেগে যায়, বাট তেমন একটা তোয়াক্কা করিনি। আর পরে কিনা যা হলো তা আর কি বলবো। নেহা, তুই এটা কি করলি রে বল? নিজের বেস্ট রিলেশন হওয়ার আগেই বিয়ে করে ফেললি? কথাটা বলে আবার নেহার বান্ধবীরা নিজেদের মধ্যে হাসাহাসি করতে লাগে। এইভাবে অনেকটা সময় পার হয়ে যায়। ফ্ল্যাশব্যাক। দেখ, চিন্তা করিস কেন? এভাবে যা হওয়ার তা হয়ে গেছে। তুই যদি রাজি থাকিস তাহলে আমার ছেলের সাথে তোর মেয়েকে বিয়ে দিতে আমি রাজি আছি। কি সত্যি তুই স্বাধীন করে আমার মেয়ের সাথে বিয়ে দিবি? বন্ধু হয়ে বন্ধুর বিপদে যদি পাশে দাঁড়াতে না পারি তাহলে কিসের বন্ধুরে বল? যাই হোক, এখন বল তুই রাজি কিনা? নেহার বাবা মুচকি একটা হাসি দিয়ে সেখান থেকে উঠে দাঁড়ায়। তারপর স্টেজে দাঁড়ায়। দেখে সবাই নিজেদের মধ্যে বলাবলি করছে। বিয়েবাড়িটা যেন এক হাটের বাজারের মতো হয়ে গেছে। নেহার বাবা মাইক্রোফোন হাতে নিয়ে বলতে লাগে, হ্যালো গাইস, জানি না আপনাদের সামনে কি মুখ নিয়ে আবার আমি দাঁড়িয়ে আছি। একটা বাবা হিসেবে আমি আসলে অনেক লজ্জিত। বাট এই আধুনিক জেনারেশন এখন অনেক নষ্ট হয়ে গিয়েছে, তাই আমি আমার জায়গা থেকে অনেক লজ্জিত আর আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। যেহেতু বিয়ে ইনভিটেশন এসেছে, আমার মেয়ের সেখানে বিয়ে হবে। প্লিজ আপনারা কেউ চলে যাবেন না, সবাই একটু ওয়েট করুন, বিয়ে হবে। নেহার বাবার কথা শুনে সবাই অবাক হয়ে যায়। তারপর নিজেদের মধ্যে কথা বলতে লাগে। নেহা তার রুম থেকে যেন অবাকের চরম পর্যায়ে পৌঁছে যায়। বাহিরে ব্যালকনিতে এসে দেখে বরপক্ষের কেউ নেই। অবাক হয়ে পিছনে ঘুরে তাকাতেই তার মাকে দেখতে পায়। নেহা তার মার কাছে এসে বলতে লাগে, মা কিসের বিয়ের কথা? মা কিসের বিয়ে? বাবা যে বলছে বিয়ে হবে আর বরপক্ষের সবাই তো চলে গিয়েছে, এখন আবার বাবা এমন কথা বলছে কেন? দেখো, আমি তো একবার বলেছি বিয়ে করতে পারবো না, আবার তোমরা এমন করছো। দেখ, তোকে তো তোর বাবা বলেছে তখন যে তোর পেটের বাচ্চার বাবাকে নিয়ে বিয়ে দিয়ে দেবে। কোনো কথাই বলবে না। তুই তো তাও কোনো কথা বলি না। আর আমি ভালো করেই জানি তোর এই সব সাজানো নাটক। তাই চুপচাপ তোর বাবা যা করছে রাজি হ। এমনিতেই আমাদের মান সম্মান তুই ধুলোয় মিশিয়ে দিয়েছিস। কথাটা বলেই নেহার মা চলে যায়। নেহা গিয়ে খাটের উপর দিয়ে বসে বিছানার চাদর চিপে ধরে রাখে, নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। শালা, এত কিছু করলাম বিয়ে ভাঙার জন্য, আবার ঘুরে ফিরে সেই বিয়ে করতে হচ্ছে। কি যে করবো এখন? কি আর করবি? এত কিছু হবার পরও যে আঙ্কেল তোকে বিয়ে দিয়ে ছাড়বে, তাই বলে কি চুপচাপ বিয়ে করে নে, এইটাই ভালো হবে। রেগে উল্টোপাল্টা সিদ্ধান্ত নিলে তখন তোরই পস্তাতে হবে। নেহা কিছু একটা ভেবে চুপ হয়ে যায়। তারপর তার মা আর বাবার কথা মতো বিয়ে করে নেয়। বর্তমান। কি রে, দুলাভাই কোথায় গেল? আসলাম পরিচয় হওয়ার জন্য, উল্টো আমাদের দেখে পালিয়ে গেল। ধ্যাৎ, বাদ দে তো, এমনিতেই ভালো লাগছে না, তার উপর তোর ওই কুত্তার বাচ্চাকে নিয়ে পড়ে আছিস। চল ড্রিঙ্কস করি, ভালো লাগছে না। কি বলছিস তুই? পাগল হয়ে গিয়েছিস নাকি? তোর মাথাটা পুরোই খারাপ হয়ে গেছে। আজকে তোর বিয়ে আর বলছিস আজকে ড্রিঙ্কস করবি? দেখ ভাই, আজকে অন্তত বাদ দে। না, এমনিতেই যে রাগ হয়ে আছে মাথাটা, ড্রিঙ্কস না করা পর্যন্ত তা কমবে না। তোরা একটু দাঁড়া, আমি নিয়ে আসছি। নেহা উঠে গিয়ে
তার ড্রেসিং টেবিলের নিচ থেকে মিনি ফ্রিজ থেকে ড্রিঙ্কসের বোতল বের করে নিয়ে আসে। নেহার বান্ধবীরা সবাই দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। নেহা টেবিলের উপর থেকে গ্লাস বের করে ঢেলে দিতে লাগে। সবাইকে অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে নেহা তাদের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। তখন নেহার বান্ধবী বলতে লাগে, কি রে, তুই তোর রুমে ড্রিঙ্কস করিস আর ওখানে যে মিনি ফ্রিজ আছে আর ড্রিঙ্কস রেখে দিস, তুই তো কখনো আমাদের বললি না। মানে তোদের বললে তোরা আমাকে নিয়ে মজা করতি, তাই বলিনি। আর বেশি না, রাতে যখন একটু মাথা গরম থাকে তখনই আর কি বের করে খাই, বাতে তো তাই সবাই এনজয় করি। তারপর সবাই মিলে খেতে লাগে, আনন্দ করতে লাগে। স্বাধীন অনেকক্ষণ ছাদে দাঁড়িয়ে থেকে নেহার মায়ের সাথে গল্প করতে লাগে। রাত হলে নেহার মা বলে, যাও বাবা, অনেক রাত হয়ে গিয়েছে, এত রাত অব্দি বাইরে থাকা ঠিক না। আর হ্যাঁ, একটা কথা, আমাদের একটা মাত্র মেয়ে, তুমি ওকে কোনো কষ্ট দিও না। জানি তুমি কষ্ট কি দেবে বলো তো, আমার যে কি হাল করবে নেহা এটাই ভেবে গা কেঁপে উঠছে আমার। বাট প্লিজ বাবা, সহ্য করে নিও, দেখবে সব ঠিক হয়ে যাবে। নেহার মায়ের প্রশ্নের উত্তরে স্বাধীন ভেবাচেকা খেয়ে যায়। কিছু না বলে মুচকে একটা হাসি দিয়ে ছাদ থেকে নেমে সোজা রুমের দরজার সামনে আসে। দরজায় ধাক্কা দিতে তাকে লক করা দরজায় কিছু না বলে মুচকে একটা হাসি দিয়ে ছাদ থেকে নেমে সোজা রুমের সামনে এসে দরজায় ধাক্কা দিতে থাকে। লক করা দরজায় করা লাগতে লাগে। কোনো দিকে নেহার বান্ধবীরা সবাই ড্রিঙ্কস করে মাতাল অবস্থা। হঠাৎ দরজা করা নাড়ার শব্দে নেহার বান্ধবী এসে দরজা খুলে দেয়। দরজা খুলে দিয়ে স্বাধীনকে দেখতে পেয়ে নেহার বান্ধবী স্বাধীনের গলা চেপে ধরে রুমে ঢুকিয়ে দরজা আটকে দেয়। স্বাধীন সবার এই অবস্থা দেখে ভয় পেয়ে যায়। পিছনে ঘুরে তাকাতেই নেহার বান্ধবী এসে কলার চেপে ধরে স্বাধীনকে তার দিকে টেনে নিয়ে যেতে লাগে। এমন সময় নেহা এসে তার বান্ধবীকে সরিয়ে দিয়ে বলতে লাগে, আরে তুই কি করছিস? ও আমার স্বামী, আমি ওকে কিস করব আর তুই কি না? সর এখান থেকে পেতনিরা, যা তোরা এখন রুম থেকে যা, এখন আমাদের রোম্যান্স হবে। আরে তুই তো বললি যে স্বামী হিসেবে মেনে নিস না, আর তুই ডিভোর্স দিয়ে দিবি, এটা বললি তো। তুই ডিভোর্স দিয়ে দিলে আমি বিয়ে করে নিব, তো তখন তো আমারই স্বামী হবে, তাই আমি বাসর করি বিয়ে করার আগে। কথাটা বলে নেহার বান্ধবী দুজনের মধ্যে হাতাহাতি করতে লাগে। স্বাধীন কি করবে যেন কিছুই বুঝে উঠতে পারে না। সবাই এই দশা দেখে অবাক হয়ে যায়। তখন স্বাধীন নেহাকে নেহার বান্ধবীর থেকে ছাড়িয়ে দূরে নিয়ে গিয়ে বসিয়ে দেয়। আরে আপনারা কি শুরু করলেন? হ্যাঁ, পাগল হয়ে গেছেন নাকি? নিজেদের মধ্যে কেউ এভাবে মারামারি করে নাকি? আর আপনাদের বলেও তো কোনো লাভ হবে না। যে পরিমাণ ড্রিঙ্কস করেছেন আপনাদের সামনে তো দাঁড়ানো যাচ্ছে না। কি যে করি এখন? স্বাধীন কি করবে বুঝে উঠতে পারে না। দুজনকে সরিয়ে দিয়ে দরজা খুলে বাইরে এসে কাজের মেয়েদের ডাক দিতেই তারা চলে আসে। স্বাধীন সবাইকে যার যার রুমে নিয়ে যেতে বললে সবাইকে রুমে নিয়ে যায়। স্বাধীন হাফ ছেড়ে বাজছে, সোফায় বসে পড়ে। সোফায় বসে থেকে হঠাৎ নেহার দিকে নজর যায়। স্বাধীন এতক্ষণেও ভালো করে নেহার দিকে তাকিয়ে দেখেনি। ঘুমন্ত চেহারা যেন এক অন্যরকম সৌন্দর্য বিরাজ করছে নেহার মাঝে। কথাটা ভেবে স্বাধীন নিজের মাথায় আলতো করে আঘাত করে ভাবতে লাগে, স্বাধীন, কি ভাবছিস তুই? এই বিয়েটা উনি মেনে নেয়নি, আর তোর কাছ থেকে অনেকেই অনেক কিছু আশা করলে কি হবে? যার সাথে বিয়ে হয়েছে সে যদি মেনে না নেয় তাহলে কিভাবে কে? তাই ওর কাছ থেকে দূরে দূরে থাকতে হবে তোকে। আর যে মেয়ের বাবা আল্লাহই জানে তোর কপালে কি আছে। কথাটা ভেবে স্বাধীন উঠে দাঁড়াতেই বোতলের সাথে পা লেগে পড়ে যেতে নিলে কোনোভাবে নিজেকে সামলে নেয়। নেহার দিকে তাকিয়ে দেখে সে ঘুমাচ্ছে। হঠাৎ বমি করতে লাগে। স্বাধীন দ্রুত গিয়ে নেহাকে কোলে তুলে নিয়ে ওয়াশরুমে যায়। তারপর নেহাকে ফ্রেশ করিয়ে দিয়ে খাটের উপর শুয়ে দিয়ে বোতলগুলো পরিষ্কার করে স্বাধীন পরে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা ঘুম ভেঙে যায় সূর্যের আলো লাগাতে। মিট করে তাকিয়ে দেখে এখনো নেহা পড়ে পড়ে ঘুমাচ্ছে। স্বাধীন ঘুমিয়ে আর না থেকে উঠে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে বাহিরে আসতেই দরজায় কড়া নাড়ার শব্দ হয়। স্বাধীন দরজা খুলে দিয়ে দেখে নেহার মা দাঁড়িয়ে আছে, 2 হাতে 2 কাপ কফি। গুড মর্নিং আন্টি। তোমাকে আর কতবার করে বলবো বাবা যে আমাকে আন্টি বলে ডাকবে না? এখন থেকে তুমি আমার মেয়ের জামাই, আমারও ছেলে। আমাকে মা বলে ডাকতে পারো তো। নেহা কি এখনো ঘুম থেকে ওঠেনি? এত বেলা হয়ে গেছে, পড়ে পড়ে ঘুমাচ্ছে। সরি, আর না মানে রাতে ওই নেহা আপু। স্বাধীনের কথা শেষ হবার আগেই নেহা পিছন দিক থেকে চেঁচিয়ে উঠে বলতে লাগে, কই মা, এই তো উঠে গিয়েছি, এমনিতেই শুয়েছিলাম, ভালো লাগছিল না তাই। স্বাধীন ভয় পেয়ে যায়, পেছনে ঘুরে তাকিয়ে নেহাকে দেখে। তারপর নেহার মায়ের হাত থেকে কফি নিয়ে সোফায় বসে খেতে লাগে। তখনই তার ফোন রিং হতে লাগে। পকেট থেকে ফোন বের করে দেখে তার বন্ধু ফোন করেছে। রিসিভ করে সোজা ব্যালকনিতে চলে যায়। অন্যদিকে নেহার মা, দেখ মা, ছেলেটা ছোট হলে কি হবে, অনেক ভালো। কালকে অনেকক্ষণ সাথে কথা বলেছি,
যতটুকু বুঝতে পেরেছি, আমি বলি কি, অতীতের সব কথা ভুলে গিয়ে নতুন করে বাঁচতে শেখ। আর তোর বাবা না আজ পর্যন্ত যা করেছে তোর ভালোর জন্যই করেছে, এতটুকুই বলবো। মা বাবা না জানলে কি হবে? তুমি তো আমার সম্পর্কে সব জানো, তারপরও এত জোরাজুরি করলো কেন বাবা আমাকে বিয়ে করানোর জন্য, জানো? তা যাই হোক, আর কথা বাড়াতে চাই না। বাবা যা করেছে এর জন্য তো তোকে পস্তাতে হবে, আর আমি ওকে কখনোই মেনে নেব না। এমনিতেই তো গ্রাম্য খ্যাত গরিব একটা ছেলে, আর কিনা আমার থেকে 3 বছরের জুনিয়র, ভাবতেও গা শিউরে উঠছে। জুনিয়র হয়েছে তো কি হয়েছে? হ্যাঁ, আমার আর তোর বাবার সম্পর্কে তুই তো জানিস না। তোর বাবা আমার থেকে 2 বছরের জুনিয়র। দেখলে মনে হয় না? আর তোর বাবা আগে অনেক গরিব ছিল। তোর বাবা আর স্বাধীনের বাবা দুজন অনেক ভালো বন্ধু ছিল গ্রামে। বাট তোর বাবা শহরে আসে, বিজনেস করে, ধীরে ধীরে বড় হয়ে যায়, এখন এই পজিশনে এসেছে। তাই বলি কি, গরিবদেরকে নিয়ে কখনো ফেল্লাসে করিস না মা। নিহার অনেক রাগ হতে লাগে তার মায়ের বকবক কানে। কথা শুনে তাই ওয়াশরুমে চলে যায়, গোসল করে নেয়। তখনই সাইডে স্বাধীনের টি শার্ট দেখে অবাক হয়ে যায়। কোনোভাবে গোসল করে বাইরে বের হয়ে দেখে নিহার মা রাতের ড্রিঙ্কসের বোতলগুলোর দিকে তাকিয়ে আছে। নিহা তা দেখে ভয় পেয়ে যায়। ওয়াশরুমে দরজা খোলার শব্দে নিহার মা ওইদিকে ঘুরে তাকালে নিহা ভয়ে চুপ হয়ে যায়। এসব কি? হ্যাঁ, তার মানে রাতে তুই? চুপ থাকবে তুমি? দেখো, এমনিতেই জোর করে আমাকে বিয়ে দিয়ে দিয়েছো, এখন আবার এত এত কথা বলছো? ভালো লাগছে না আমার। প্লিজ আমাকে একটু একা থাকতে দাও। আর হ্যাঁ, রাতে ড্রিঙ্কস করেছি, হয়েছে, এখন যাও তো রুম থেকে বের হয়ে। দেখ, যা করছিস মোটেও ভালো করছিস না। একটা ছেলে খারাপ দেখে তুই যে সবাইকে একইভাবে ভাবি তা কিন্তু নয়। আমি গেলাম, বাট তুই নিজের পায়ে নিজেই কুড়াল মারছিস। আজ না হয় কাল তুই হাড়ে হাড়ে টের পাবি সেটা। কথাটা বলে নিহার মা রুম থেকে চলে যায়। নিহার রাগ হতে লাগে, খাটের উপরে গিয়ে বসে থাকে আর ড্রিঙ্কসের বোতলের দিকে তাকিয়ে থাকে। রাগ হতে লাগে, বোতলগুলোর দিকে এগিয়ে গিয়ে হাত দিয়ে চাপ দিয়ে ভাঙার চেষ্টা করে। অন্যদিকে স্বাধীন ব্যালকনিতে গিয়ে ফোন রিসিভ করতে ওই পাশ থেকে তার বন্ধু বলতে লাগে, কি রে, তুই বিয়ে করলি আর আমাদের কাউকে কোনো দাওয়াতও দিলি না? ফ্রেন্ড গ্রুপে তোরা নেহাপুর পিকটা দেখলাম, অনেকটাই অবাক হয়ে গিয়েছিলাম। পরে যখন জিসানের কাছ থেকে সবটা জানতে পারি অনেকটাই অবাক হয়ে যাই রে। মানে, আর তুই নেহাকে চিনিস কি করে? চিনবো না কেন রে ভাই? নেহাপুকে তো পুরো কলেজের সবাই চেনে। আমরা তো সবাই তোকে নিয়ে অনেক দুশ্চিন্তায় আছি। নেহাপুর যে রাগী আর বদমেজাজে, তার কথাতেই কলেজের স্যার ম্যাম অবধি উঠবস করে। তোকে যে কি করবে স্বয়ং আল্লাহ পাক কি জানে রে ভাই। যাই করিস ওনার থেকে একটু দূরে দূরে থাকিস। কি, নেহা আপু আমাদের কলেজে পড়ে, বাট আমি তো কখনো তাকে দেখলাম না। তুই দেখবি কি করে রে? তুই তো সকালে কলেজে যাস আর কলেজ শেষ করে বাইরে বের হোস, আর এর মধ্যে কি আর একবারও কলেজে বাইরে আসিস যে তুই দেখবি বা জানতে পারবি তার বিষয়ে? যাই হোক, বিয়েটা করে আবার আমাদেরকে ভুলে যাস না। এখন থেকে তো নেহা আপুদের বাসাতেই তোকে থাকতে হবে মনে হয়। না রে, সেটা তো বলতে পারবো না। তারপর স্বাধীন তার বন্ধুর সঙ্গে কথা বলতে লাগে। হঠাৎ ঘরের মধ্যে থেকে কাঁচ ভাঙার শব্দ হলে স্বাধীন ফোন কেটে দিয়ে ভিতরে এসে দেখে নেহার হাত দিয়ে রক্ত পড়ছে আর সাইডে অনেকগুলো ড্রিঙ্কসের বোতল ভেঙে পড়ে আছে। স্বাধীন এসে নেহার হাত সরিয়ে ফেলে। নেহা স্বাধীনের দিকে কোনো কর্ণপাত নেই, এখনো কাচের ভাঙা বোতলগুলোর দিকে তাকিয়ে আছে। স্বাধীন নেহার হাত থেকে এক এক করে কাচের অংশগুলো বের করতে লাগে। হঠাৎ কাঁচ স্বাধীনের হাতে লেগে কেটে যায়, সেদিকে কোনো খেয়াল নেই। পাগল হয়ে গেছেন নাকি আপনি? হ্যাঁ, কেউ এইভাবে কাজ ভেঙে হাতে ঢুকিয়ে ফেলে নাকি? তুই আমাকে বিয়ে কেন করলি রে? আর আমাকে বিয়ে করতে রাজি বা হলি কেন? দেখেন আপু, না করার মতো কোনো পরিস্থিতি ছিল না। আর বাবার আঙ্কেলের মুখের দিকে তাকিয়ে আমি আর কিছু বলিনি। আর বিয়েটা হয়েছে কিভাবে সেটা তো আপনি ভালো করেই জানেন। তারপরে বারবার এক কথা বলছেন কেন? দেখেন, আপনার যদি অমত থাকে তাহলে আপনাকে ডিভোর্স দিয়ে দেব, তাও নিজেকে এভাবে ক্ষতি করেন না আমার জন্য। জানি জানি, সব তোদের লোক দেখানো। সেই তো আমার বাবার টাকার লোভ সামলাতে না পেরে বাবা ছেলে মিলে বুদ্ধি করে আমাকে বিয়ে করেছিস। নেহার কথার প্রতি উত্তরে কি বলবে স্বাধীন যেন কোনো ভাষা খুঁজে পায় না। নেহার কথা শুনে মিটিমিটি করে হাসতে লাগে আর নেহার হাত থেকে কাচের ভাঙা অংশগুলো বের করতে লাগে। তারপর এই দিক ওই দিক তাকিয়ে ফার্স্ট এড বক্স খুঁজতে লাগে। হঠাৎ আলমারির ওপরে দেখতে পেয়ে উঠে গিয়ে নিয়ে আসে নেহার হাত ব্যান্ডেজ করে দেয়। এখনো স্বাধীনের দিকে ট্যাপ ট্যাপ করে নেহা তাকিয়ে আছে আর মনে মনে বলছে, কি ছেলে রে বাবা, এত এত কথা বললাম যেন কোনো কথা কান অব্দি যাচ্ছে না। তার নিজের মতো করে কাজ করেই চলেছে। ওর জায়গায় অন্য কোনো ছেলে হলে এত কথা বলায় কখন চলে যেত। কি ভাবছেন এইভাবে তাকিয়ে ব্যান্ডেজ করা হয়ে গেছে? গোসল করে এসে মাথায় কি এমন ভূত চাপলো? হাতে বোতল ভেঙে কাচের টুকরাগুলো ঢোকাতে হলো নাকি মা এসে কিছু বলে গিয়েছে তার জন্য
এমন রাগ কাটিয়েছেন আমার উপরে, না জেনে বোতলের উপরে। কথাটা বলে দাঁত বের করে স্বাধীন মিটিমিটি হাসতে লাগে। নেহার অনেক রাগ হতে লাগে। মাকে? হ্যাঁ, আর তুই কাকে মা বলছিস? কেন আপু, আপনার মা তো আমারও মা। আপনাকে বিয়ে করেছি তাই আন্টি আমাকে বলেছে যেন এখন থেকে মা বলে ডাকে, তাই রেখেছি। স্বাধীনের কথা শুনে আরো রাগ হতে লাগে। তারপর নেহা উঠে গিয়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে বসে থাকে। স্বাধীন সেই দিকে আর না তাকিয়ে নিচে চলে যায়। দেখে তার বাবা আর নেহার বাবা দুজনে বসে গল্প করছে। স্বাধীন যেতে তাদের সঙ্গে গল্প করতে লাগে। হঠাৎ দেখে নেহা ছোট ড্রেস পরে ব্যাগ কাঁধে নিয়ে বের হচ্ছে। নেহার বাবা অবাক হয়ে যায়। স্বাধীনের বাবা তো অবাকের চরম পর্যায়ে পৌঁছে যায়, কারণ গ্রামের মানুষ কখনো এমন পোশাক পরিধান করতে মেয়েদের দেখেইনি। এখন এমন পোশাক পরে কাঁধে ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস? কোথায় আর যাব, কলেজে যাচ্ছি। আজ নতুন দেখছো নাকি প্রশ্ন করছো? তা না, দেখ মা, আগে যা করার তা তো করেছিস, এখন বিয়ে করেছিস, স্বামী আছে তোর, তোর নিজের একটা সংসার আছে। এমন ছোটখাটো পোশাক পরে বাইরে বের হওয়া যাবে না। আর কালকে তো বিয়ে হলো, আজকে কলেজে যেতে হবে না। স্বাধীনকে 2-1 দিন সময় দে, তারপর না হয় যাস। দেখো বাবা, তোমাদের কথা মতো বিয়েতে রাজি হয়েছি। এখন আবার তুমি আমার লাইফে অন্য কাউকে কখনোই ইন্টারফেয়ার করাবে না। আমি যেভাবে চলবো একান্ত নিজের ব্যক্তিগত। দেখ মা, তুই হয়তো ভুলে যাচ্ছিস যে তোর বিয়েটা কিভাবে হয়েছে। যদি স্বাধীনের বাবা স্বাধীন এখানে আসতো তাহলে আমার মান সম্মান কাটা যেত। আর তোকে তো কতবার করে বললাম, তুই যে ছেলেকে ভালোবাসিস সেই ছেলে বাচ্চা তোর পেটে, তাকে নিয়ে আয়, আমি মেনে নেব, কোনো কথাই বলবো না। কিন্তু তুই তো তখনও চুপ করেছিলি, কোনো কথা বলছিলি না। আর কি সে ছেলে, ওর পরিচয়টা একবার দিয়ে দেখ, ওর কি হাল করি। তোমাকে কিছুই করতে হবে না। কথাটা বলে বাইকের চাবি হাতে নিয়ে ঘোরাতে ঘোরাতে বের হয়ে যেতে লাগে। স্বাধীনের বাবা তো অবাক হয়ে নেহার বাবার দিকে তাকিয়ে আছে। নেহার বাবা মাথা নিচু করে সোফায় বসে থাকে ফ্লোরের দিকে তাকিয়ে। তখনই নেহার বাবা স্বাধীনের বাবার 2 হাত জোর করে ফেলে তারপর বলতে লাগে, দেখ, তুই আমাকে প্লিজ ক্ষমা করে দে। আমি তোর ছেলের জীবন নষ্ট করে ফেলেছি, দিয়েছি একমাত্র মেয়ে, আদর দিতে দিতে একদম মাথায় তুলে ফেলেছি। আমাদের কোনো কথাই শোনে না, নিজের মতো চলাফেরা করে। হ্যাঁ ভাই, প্লিজ ক্ষমা করে দেন আমাদের দুজনকে। দেখেন, স্বাধীনের মতো এত ভালো একটা মেয়ের জামাই হিসেবে পাওয়া আমাদের সৌভাগ্য। কিন্তু সবার সামনে যে নেহা মিথ্যের নাটক সাজিয়েছিল, তার পেটে বাচ্চা, এটা একদমই মিথ্যে কথা। ওর ডকুমেন্টগুলো সব মিথ্যে ছিল। ও বিয়ে করতে রাজি ছিল না। আমি আর আপনার ভাই মিলে বিয়ে করাতে রাজি করিয়েছি, কিন্তু ওর মাথায় যে এত বুদ্ধি ঘুরপাক খাচ্ছিল তা আমরা জানতাম না। না না, তোমরা ক্ষমা চাচ্ছ কেন? দেখো, তোমাদের তো এখানে কোনো ভুল নেই। কিন্তু আমার মাথাতে একটা বুদ্ধি আছে, জানি না আদৌ কাজ করবে কিনা, বাট মনে হয় কাজ করবে। তারপর নেহার বাবা স্বাধীনের বাবাকে তার বুদ্ধির কথা খুলে বলে। নেহার বাবা স্বাধীনের বাবা দুজনে শুনে অনেক খুশি হয় এবং কাজ করবে এটাও বলে। তারপর তারা একসঙ্গে আড্ডা দিতে লাগে। অন্যদিকে স্বাধীন নেহার এমন ব্যবহার আর পোশাক আশাক দেখে অবাক হয়ে যায়। সেখানে বসে থাকতে না পেরে উঠে বাইরে বাগানে গিয়ে বসে থাকে। নেহা ভার্সিটিতে চলে যায়। তার বান্ধবীরা বসে আড্ডা দিচ্ছিল, সবাই অবাক হয়ে যায়। কি রে, ভাবলাম তো আজকে জুনিয়র দুলাভাইকে ছেড়ে রুম থেকে বেরই হবি না, আর আজকেও কিনা এই পোশাক পরে ভার্সিটিতে চলে এসেছিস। আরে তোরাও না ওই গাইয়া খ্যাটটাকে নিয়ে পড়ে আছিস। তোদের এত করে বললাম যে দেখবি, করতে চেয়েছিলাম না, শেষমেশে ভাঙবে সক্ষম হয়। বাট কোথা থেকে যে ওই গরিবের বাচ্চাটা বের হয়ে আসলো আল্লাহ জানে। বাট একটা কথা কি হবে, অনেক কিউট হ্যান্ডসাম আছে, কিন্তু আমি তো প্রথম দেখাই ক্রাশ খেয়ে গিয়েছি। ক্রাশ খেয়ে কোনো লাভই হবে না, আমারও ক্রাশ। নেহা তার 2 বান্ধবীর এমন কথা শুনে রীতিমতো অবাকের অষ্টম পর্যায়ে পৌঁছে যায়। রাগ হতে লাগে। সেখানে আর না থেকে সোজা ক্যান্টিনে চলে যায়। তখন স্বাধীনের বন্ধু নেহাকে দেখে খানিকটা ভয় পেয়ে যায়। আপু আপনি? এমন করছিস কেন? হ্যাঁ, আগে হয়তো বা কখনো দেখিসনি, ভয় পেয়ে আছে। সর, ভালো লাগছে না। স্বাধীনের বন্ধু উঠে পড়ে নেহা বসে থাকে। স্বাধীনের বন্ধু দ্রুত ক্যান্টিন থেকে বের হয়ে স্বাধীনকে কল করে। স্বাধীন বসেছিল, এমন সময় ফোনে আসায় বের করে দেখে তার বন্ধু। রিসিভ করতেই ওই পাশ থেকে স্বাধীনের বন্ধু বলতে লাগে, সারা, তুই কাকে বিয়ে করছিস? হ্যাঁ, কালকে বিয়ে হয়েছে আর আজকেই ভার্সিটিতে চলে এসেছিস? আমি তো রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলাম। আর এইসব কি পোশাক পরে আসে যে সব ছেলেরা তাকিয়ে থাকে? দেখ, বাদ দে কথা। কালকে তো তোকে ফোনে সব বললাম যে নেহা আপু আমাকে মেনে নেয়নি, আর বিয়েটা কিভাবে হয়েছে এখনো এমন কথা বলছিস। রাখ ফোন, আর কালকে মেসেজ চলে যাব, বাবা বাড়িতে চলে যাবে। এখানে থাকার বিন্দুমাত্র ইচ্ছা নেই, ভালো লাগে না। এত বড় বাড়ি, বাট কোথাও গিয়ে শান্তি পাই না। কথাটা বলি স্বাধীন তার বন্ধুর সঙ্গে কথা বলতে লাগে। দেখতে দেখতে অনেকটা সময় পার হয়ে যায়।
কথা বলা শেষ হলে স্বাধীন ফোন কেটে দেয়, তারপর সোজা রুমে চলে যায়। গিয়ে নেহার পড়ার টেবিলে বসে বই পড়তে লাগে। তখন হঠাৎ নজর যায় স্বাধীনের নেহার ডায়েরির দিকে। হাত দিয়ে ধরতে যাবে, তখন মনে মনে বলতে লাগে, না স্বাধীন, না না, পারমিশন নিয়ে অন্য কারো জিনিস কখনো ধরতে নেই। আর অন্য কেউ হতে যাবে কেন? উনি তো এখন আমার স্ত্রী। এখন থেকে তার পার্সোনাল সব আমার, আর আমার পার্সোনাল বিষয় সব ওনার। সো আমি পড়তেই পারি, পারমিশন নেওয়ার এখানে কিছুই নেই। কথাটা ভেবে স্বাধীন ডায়েরিটা হাতে নেয়, তারপর পড়তে লাগে। অন্যদিকে নেহা ভার্সিটিতে আর ভালো লাগে না, তাই বাসায় চলে আসে। সে তার রুমে চলে যায়। স্বাধীনকে পড়ার টেবিলে আর কিছু পড়তে দেখে এগিয়ে আসে। তার ডায়েরি হাতে দেখে অনেক রাগ হয়। স্বাধীনের কাছ থেকে ডায়েরিটা ছিনিয়ে নিয়ে স্বাধীনের কলার ধরে চেয়ার থেকে উঠিয়ে ঠাস ঠাস করে থাপড় লাগিয়ে দিয়ে বলতে লাগে, কুত্তার বাচ্চা, তোকে কে পারমিশন দিয়েছে আমার ডায়েরি হাতে নিতে? আর তোকে পারমিশন নিবা দিয়েছে কে? তোদের মতো গরিব আর ছোট লোকের বাচ্চাদের কি পারমিশন দিতে হয়? সবকিছু তো তোরা নিজেদের মতো মনে করিস, সব জিনিসকে নিজেদের মতো করে তাড়াতে চাস। স্বাধীন ভয় পেয়ে যায়, থতমত খেয়ে যায়। কি করবে সে নিজেও ভেবে উঠতে পারে না। একটু পর নেহার রাগ কন্ট্রোল হলে স্বাধীনের কলার ছেড়ে দেয়। তারপর ডায়েরিটা টেবিলের উপরে রেখে ওয়াশরুমে চলে যায়। তখনই নেহার মা দরজায় এসে নক করে। নেহার মায়ের কথা শুনে নিজেকে স্বাভাবিক করে নেয়। বাবা, নেহা কলেজ থেকে এসেছে, ওর বাইক বাসার সামনে দাঁড় করানো দেখলাম। হ্যাঁ আন্টি ওয়াশরুমে গেছে ফ্রেশ হওয়ার জন্য। স্বাধীনের কথা শুনে নেহার মা রুম থেকে বের হয়ে যায়। স্বাধীন ব্যালকনিতে চলে যায়। কেন যেন ভাষাতে এখানে আসলেই তার একটু ভালো লাগে। সামনের দিকে তাকিয়ে প্রকৃতির ঠান্ডার গ্রান নিতে লাগে। তখনই পাশে কারোর উপস্থিতি টের পায় স্বাধীন। মিটমিট করে তাকিয়ে দেখে পাশে নেহা দাঁড়িয়ে আছে তার দিকে তাকিয়ে। কিরে, এখানে এভাবে দাঁড়িয়ে আছিস যে? তুই আর আমার ডায়েরির কি সবটুকু পড়েছিস নাকি? পড়তে পারিসনি সম্পূর্ণ? না আপু, তুমি এসে কেড়ে নিলে হাত থেকে আর আমাকে মারলে। কেড়ে নেব না আর মারবো না তো কি করব? হ্যাঁ, আমার রুমে থাকা কোনো জিনিস আমার মা বাবাই টাচ করতে আমার কাছ থেকে পারমিশন নেয়, আর তুই কি না আমার ডায়েরি হাতে নিস? সরি আপু। হয়েছে, তোকে আর মিথ্যা বলতে হবে না। তা বাদ দে, যার জন্য তোর কাছে আসা, আমার এক ফ্রেন্ড উকিলকে ফোন করেছিলাম, আমাদের বিষয় নিয়ে কথা বলেছি। আমার ফ্রেন্ড বলল তার সঙ্গে দেখা করার জন্য। আর একদিন হলো, যেহেতু বিয়ে করেছি, ডিভোর্স এত সহজে হবে না, কমপক্ষে 6 মাস বা 1 বছর সংসার করতে হবে। বাট তোকে তো আমি 1 সেকেন্ডও সহ্য করতে পারছি না। 6 মাস 1 বছর কি করে, এটাই ভাবছি। নেহার কথা শুনে স্বাধীন বাঁকা একটা হাসি দেয়। নেহা স্বাধীনের হাসি দেখে আরো রাগ হতে লাগে। সেখানে আর না থেকে রুমে চলে আসে। তারপর ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলগুলো ঠিক করে নিজেকে পরিপাটি করে রুম থেকে বের হয়। স্বাধীনের ব্যালকনি থাকতে আর ভালো না লাগায় সোজা নিচে চলে আসে। দেখে তার বাবা আর পাশে তার মা আর ছোট বোন। স্বাধীনের বোন স্বাধীনকে দেখতে পেয়ে জড়িয়ে ধরে। ভাইয়া, কেমন আছো তুমি? সেই যে কলেজে ভর্তি হওয়ার জন্য আসলে, আর তো দেখা করার জন্য গ্রামে গেলে না। যাবো তো, সময় হয়ে ওঠে না, পড়াশোনা নিয়ে একটু চাপে আছি। আর তোরা আসলে কি করে মাকেও দেখছি। আসবো নয় তো কি করব? হ্যাঁ, নতুন ভাবিকে দেখতে হবে না? বাবা কালকে ফোন করে বলল, অনেক খুশি হয়েছিলাম তাই। আর মাকে নিয়ে থাকতে পারলাম না, চলে এসেছি। তা ভাবির সঙ্গে তো এখনো দেখাই করা হয়নি। স্বাধীনের বোনের কথা শেষ না হওয়ার আগেই নেহা দরজা দিয়ে ভিতরে প্রবেশ করে। স্বাধীনকে ছেড়ে দিয়ে তার বোন পিছনে ফিরে তাকাতেই নেহাকে এই অবস্থায় দেখে খানিকটা ভরকে ওঠে। স্বাধীনের দিকে বাঁকাভাবে তাকিয়ে বলে, ভাইয়া, তার মানে কি এটাই আমাদের ভাবি নাকি? স্বাধীনের মুখে কোনো কথা না বলে মাথা দিয়ে হাঁ ইশারা করে। স্বাধীনের বোন নেহার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। নেহা অবাক হয়ে যায়। তারপর সোজা কারোর সঙ্গে কোনো কথা না বলে তার রুমে চলে যায়। স্বাধীন কি করবে বুঝে উঠতে পারে না। তার মার দিকে তাকিয়ে আছে দেখে এখনো তার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। স্বাধীন সেখানে আর দাঁড়িয়ে না থেকে সোজা চলে যায় ছাদে। বেশ কিছুক্ষণ বসে থাকে, মোবাইলে ফেসবুক স্ক্রলিং করতে লাগে। হঠাৎ নেহার আইডিয়া আসলে ঘুরে ঘুরে দেখতে লাগে। আর স্বাধীন ততই অবাক হতে লাগে, মনে মনে ভাবতে লাগে, একটা মেয়ে কতটা জঘন্য হলে এরকম ভাবে চলাফেরা করে। আমি তো ভেবেছিলাম আমার উপরে রাগ করে এই পোশাক পরিধান করেছে। এখন তো দেখছি না না, কখনোই আমার স্ত্রী হিসেবে মেনে নেওয়া যাবে না। যে করেই হোক এই মেয়ের কাছ থেকে দূরে দূরে থাকতে হবে আমাকে। কথাটা মনে মনে ভাবছিল। স্বাধীন হঠাৎ পিছন দিক থেকে তার মা এসে কাঁধে হাত রাখে। স্বাধীন চমকে যায়, পিছনে ঘুরে তাকিয়ে তার মাকে দেখে বুকে থুতু দিয়ে বলে, মা তুমি এখানে? আসার পর থেকে তো তোর সঙ্গে কোনো কথাই বলাই হয়নি, তাই রুমে গিয়েছিলাম, দেখি নেহা মামুনি একাই বসে আছে। তোর কথা জিজ্ঞাসা করলে বলে ছাদে আছে, তাই আসলাম। বাবা, তুই ভালো আছিস তো? মা তুমি কি যে বলো না, তুমি আর বাবা যা সিদ্ধান্ত নিয়েছো আমার ভালোর জন্য নিয়েছো, আর আমি এটা ভালো করেই মানি। আর হ্যাঁ, আমি অনেক ভালো আছি। তারপর
স্বাধীন তার মায়ের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলে নিচে আসে। রুমে গিয়ে দেখে নেহা তার বোনের সঙ্গে খেলা করছে। বাহিরে খোলামেলা ভাবে ঘোরাফেরা করার কথা মনে আসলে স্বাধীন তার বোনকে নেহার কাছ থেকে সরিয়ে আনে। ভাইয়া কি হয়েছে? এমন করে নিহাপুর কাছ থেকে আমাকে উঠিয়ে নিয়ে আসলে কেন? দেখ, তুই এসেছিস তোর ভাবিকে দেখার জন্য, দেখে সোজা চলে যাবি। আর নেহা আপুর সাথে বেশি মিশবি না, উনি ভালো না। ছোটখাটো পোশাক পরে, তখন আবার তোর ওগুলোর থেকে মন চলে যেতে পারে। এখন যা, নিচে মার সঙ্গে গিয়ে থাক। স্বাধীনের ধমক খেয়ে স্বাধীনের বোন চলে যায়। স্বাধীন তারপর রুমে আসতেই নেহা বলতে লাগে, কিরে তোর আবার কি হলো? ভালোই তো আনন্দ করছিলাম, কেন তুই তোর বোনকে দূরে সরিয়ে নিয়ে গেলি? আমি চাই না আমার বোন আপনার মতো ছোট পোশাক পরে বাইরে ঘোরাফেরা করুক। আর আমি এও চাই না যে আপনার মতো গুন্ডি হোক। ও ছোট মানুষ, ওর এখন যদি এসবের দিকে মনোযোগ যায়, আপনার পোশাক পরা দেখে, তাহলে তাই আমি দূরে সরিয়ে নিয়ে গেছি। আর আমার বোনের কাছ থেকে দূরে দূরে থাকবেন যতদিন আছে, ঘুরে না হয় চলে যাবে ও। কথাটা বলে স্বাধীন ওয়াশরুমে চলে যায়। নেহার রাগ হতে লাগে, বিছানায় চাদর খামচে দিয়ে ধরে থাকে। আজ পর্যন্ত কেউ তার মুখের উপর পোশাক পরার জন্য তাকে কেউ এত কথা বলেনি, স্বাধীন তা বলেছে। তখনই নেহার ফোন বেজে ওঠে। হাতে নিয়ে দেখে তার বান্ধবীরা ফোন করেছে। নেহা রিসিভ করতেই ওই পাশ থেকে তার বান্ধবী বলে ওঠে, নেহা, মনে আছে তো আজকে কিন্তু রাহুলের বার্থডে, আর আমাদের সবাইকে ইনভাইট করেছে রাতে ওকে সারপ্রাইজ দিব। ও মন খারাপ করেছে, আমাদের কারো ফোনে কল কিছুই ধরছে না। ও সারপ্রাইজ দেওয়ার জন্য সবাই ওর বাসায় যাব, মনে করে তো চলে আসে কিন্তু। ওকে ঠিক আছে। কথাটা বলি নেহা ফোন কেটে দেয়। অন্যদিকে স্বাধীন রুম থেকে বের হয়ে নেহা উঠে গিয়ে স্বাধীনের কলার চেপে ধরে দেওয়ালের সঙ্গে লাগিয়ে বলতে লাগে, তুই আমাকে পোশাক নিয়ে কথা বলছিস, সেখানে আমার বাবা মা আমাকে কিছু বলে না, আর সেখানে কিনা তুই। কই আপু, আমি তো কিছুই বলিনি। আমি জাস্ট আমার বোনকে সতর্ক করছি যেন আপনার কাছ থেকে দূরে দূরে থাকে। আর আপনার মতো পোশাক আশাক পরিধান করা দেখে যেন ও না ইচ্ছে করে। ও ছোট মানুষ, তাই আর কি। কথাটা বলেই স্বাধীন নেহার হাত তার শাড়ির কলার থেকে ছাড়িয়ে নেহাকে পাশ কাটিয়ে ব্যাগ বের করে বই বের করে পড়তে লাগে। সেভাবে অনেকটা সময় পার হয়ে যায়। নেহা খাটের উপর বসে থেকে মোবাইল দেখছিল, মাঝে মাঝে স্বাধীনের দিকে তাকিয়ে দেখতে লাগে আর নিজের অজান্তেই ভাবতে লাগে। স্বাধীনের দিকে তাকিয়ে কথাগুলো ভাবতে লাগে, কি ছেলে রে বাবা, যখন কিনা ওর মতো ছেলেরা লেখাপড়ায় অমনোযোগী, সারাক্ষণ গার্লফ্রেন্ড আর ফোন নিয়ে পড়ে থাকে, আর সেইখানে কিনা ও ঘন্টার পর ঘন্টা বই পড়েই চলেছে। স্বাধীনের পড়া শেষ হলে উঠে নিচে চলে যায়। তারপর তার মা বাবার সঙ্গে কথা বলতে লাগে। এমন সময় নেহা রেডি হয়ে বের হয়। স্বাধীনের বোন নেহাকে বের হয়ে যেতে দেখে জেদ করতে লাগে ঘুরতে যাওয়ার জন্য। স্বাধীন রাগীভাবে তাকিয়ে থাকে, বাট সেদিকে কোনো কর্ণপাতি দেয় না। নেহা, ও যেহেতু এত জোরাজুরি করছে, তাহলে নিয়ে যা। মেয়েটা কখনো শহরে আসেনি, গ্রাম থেকে বড় হয়েছে, একটু ঘুরবে তোর সাথে। কিন্তু বাবা, আমি তো আমার বন্ধুর পার্টিতে যাচ্ছি, রাতে আসতে অনেক লেট হতে পারে। আর স্বাধীন তো। লেট না হয় নিয়ে যা, সমস্যা নেই। নেহা মাথা দিয়ে হাত ইশারা করে। স্বাধীনের বোন রুমে চলে যায়। একটু বোন নতুন জামা পরে আসে। নেহা স্বাধীনের বোনকে নিয়ে বাইকে উঠতে যাবে, তখন উপরের দিকে তাকিয়ে দেখে স্বাধীন ব্যালকনিতে দাঁড়িয়ে আছে তাদের দিকে তাকিয়ে। আচ্ছা চলো, আজকে বাইক নিয়ে না গাড়ি নিয়ে যাই। হ্যাঁ আপু, তুমি যেটা ভালো মনে করো, বাট আমি অনেক খুশি। বান্ধবীদের কাছ থেকে শুনেছি ঢাকার নাকি অনেক সুন্দর, আর আজকে দেখতে পারবো ঘুরে। কথাটা বলে স্বাধীনের বোন খুশি হয়ে গাড়িতে উঠে বসে। নেহা গাড়িতে উঠে ড্রাইভিং করতে লাগে। নেহা আর স্বাধীনের বোন চলে গেলে স্বাধীন তার রুমে চলে আসে। তারপর নেহার মা বাবা তাদের পরিকল্পনার কথা স্বাধীনকে বলে। স্বাধীন কি বলবে যেন ভাষা হারিয়ে ফেলে, মাথা দিয়ে শুধু হ্যাঁ ইশারা করে। তুমি শুধু অভিনয় করবে, আর আমি জানি ও যে মেয়ে, যখন দেখবে টাকা পয়সা সব ওর হাতছাড়া হয়ে গিয়েছে, তখন দেখবে এমনিতেই সব ঠিক হয়ে গিয়েছে, আর এত ঘোরাফেরা করতে পারবে না। যখন তখন এমনিতেই সব ঠিক করে নেবে। হ্যাঁ, আমিও তাই বলি। তাই কর, দেখবি নেহা তখন এমনিতেই ঠিক হয়ে যাবে। তারপর তারা কথা বলতে লাগে। স্বাধীনের অনেক চিন্তা হতে লাগে তার বোনকে নিয়ে, কারণ নেহা যে মানুষ, ড্রিঙ্কস করে কোথায় কিভাবে পড়ে থাকে সে নিজেও জানে না। দেখতে দেখতে অনেকটা রাত হয়ে যায়। গাড়ির শব্দ হয়। দরজার দিকে তাকাতেই দেখে তার বোন আর নেহা হাসতে হাসতে আসছে। স্বাধীনের বোনের হাতে অনেকগুলো ব্যাগ। তারপর নেহা স্বাধীনের বোন দুজনে বসে গল্প করতে লাগে। হয়তো রাত হয়ে গেলে খাওয়া দাওয়া করে যে যার রুমে চলে যায়। স্বাধীন রুমে গিয়ে সোজা পড়ার টেবিলে বসে বই বের করে পড়তে লাগে। এমন সময় নেহা বলতে লাগে, তোর কি কোনো কাজ নেই? হ্যাঁ, খেয়ে সারাক্ষণ শুধু বই বের করে পড়াই দেখি। তোর ফোন নেই? চাইলে তো ফোনে বন্ধুদের সাথে কথা বলতে পারিস। আছে তো, বাট আমার সব বন্ধুরা
রিলেশন করে। ওরা সারাক্ষণ ওদের গার্লফ্রেন্ডকে সময় দেয়, কথা বলে, তাই আমিও আর ওদের বিরক্ত করি না। আর এছাড়াও কথা বলতে তেমন ভালো লাগে না, বই পড়তেই অনেক ভালো লাগে। হ্যাঁ, এর জন্যই হয়তোবা 1 বছর হলো আমাদের কলেজে পড়ছিস, বাট তোকে কখনো চোখের সামনেই পড়েনি আমার। মানে? এত মানে করছিস কেন? অনেক ঘুম পেয়েছে, রাত অনেক হয়েছে, লাইট অফ কর। লাইটের আলোয় ঘুমাতে পারছি না। স্বাধীন নেহার কথা শুনে বই বন্ধ করে ব্যাগ গুছিয়ে রাখে, লাইট অফ করে ড্রিম লাইট অন করে দেয়। সোফায় গিয়ে ঘুমাতে যাবে, তখনই নেহা বলে, সোফায় ঘুম আসছিস কেন? এইটুকু সোফা, তোর তো জায়গাই হবে না ওখানে। আমাকে নিয়ে এত কিছু না ভাবলেও চলবে, আমি এখানেই মানিয়ে নিতে পারবো। হয়েছে, তোকে আর বড় বড় কথা বলতে হবে না। আয়, খাটে ঘুমা, মাঝখান দিয়ে কোলবালিশ রেখে দেবো। আর তুই যে ছেলে, মনে তো হয় না আমার পারমিশন ছাড়া আমাকে টাচ করবি। নেহার কথা শুনে স্বাধীন তাকায় একবার সোফার দিকে, আরেকবার খাটের দিকে তাকায়। নেহার কথা ঠিক, সোফা অনেকটাই ছোট, ঠিক মতো ঘুমোতে পারবে না সে। কালকে রাতে ঘুমানোর কথা মনে হলো, এখনো গা ব্যথা করছে। তাই আর কোনো কিছু চিন্তা না করে নেহার পাশে গিয়ে মাঝখান দিয়ে কোল বালিশ রেখে ঘুমিয়ে পড়ে। নেহা ল্যাপটপ অন করে মুভি দেখতে লাগে। স্বাধীন এপাশ ওইপাশ করে শুয়ে থেকে ঘুমানোর চেষ্টা করে। চোখ মেলে তাকিয়ে নেহাকে ঘুমোতে না দেখে বলতে লাগে, আপনি না বললেন মাথা ব্যথা করছে, তাহলে ল্যাপটপ অন করে কি করছেন? ঘুমান, আমাকে তো পড়তে দিলেন না আপনি। এত লেখাপড়া করতে হবে না, চুপচাপ করে ঘুমা। নেহার ধমক খেয়ে স্বাধীন চুপ হয়ে যায়, আর কোনো কথাই বলে না। এক পর্যায়ে ঘুমিয়ে পড়ে। নেহার মুভি দেখা শেষ হলে স্বাধীনের ঘুমন্ত চেহারা দেখে কেন যেন এক ভালো লাগা কাজ করে, নিজের অজান্তেই ভাবতে লাগে, নেহা কি কিউট দেখতে তোর বরটা। যদি আদর করতে পারতি তাহলে কতই না ভালো লাগতো তোর। ছোট হলে কি হবে, কেউ তো দেখে বুঝতে পারবে না যে ছোট। আর 5টা ছেলের মতো না, ও কেন যে এত লেখাপড়া নিয়ে পড়ে থাকে। বিয়ে তো হয়েছে, আমি তো স্ত্রী, চাইলেই তো অধিকার বসিয়ে নিতে পারে। তা না, উল্টো করে আমার পোশাক আশাক নিয়ে পড়ে আছে। আরে, যে ছেলে লেখাপড়ার দিক থেকে ওর দৃষ্টি সরায় না, যেন কি ভাবছিস? তুইও তো তোর ছোট, আর তুই মেনে নিবি না কখনো ওকে? না না, ওর কাছে বেশি যাওয়া যাবে না, মায়া বাড়ানো যাবে না, ডিভোর্স দিয়ে দিতে হবে। ছোট লোকের বাচ্চাটা সব সময় ছোট লেগে থাকে। কথাটা ভেবেই নেহা ঘুমিয়ে পড়ে। অন্যদিকে স্বাধীনের সকাল সকাল ঘুম ভেঙে যায়। বুকের উপরে ভারী কিছু অনুভব হয় দেখে নেহা তাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। মাঝখানে কোলবালিশ নেই, যেন তাকে কোলবালিশ মনে করে জড়িয়ে ধরে শুয়ে আছে। কি করবে সে যেন বুঝে উঠতেও পারে না। নেহাকে সরিয়ে উঠতে যাবে, যদি নেহার ঘুম ভেঙে যায় আর তাকে এই অবস্থায় দেখে, তাহলে তো জ্যান্ত পুঁতে রাখবে মাটিতে। তাই মূর্তির মতো শুয়ে আছে চুপ করে। তখনই নেহা স্বাধীনের হালকা নড়াচড়ায় ঘুম ভেঙে যায়। তাকিয়ে স্বাধীনকে শক্ত করে জড়িয়ে ধরে থাকা দেখে দ্রুত নিজেকে সরিয়ে নেয়। তারপর উঠে ওয়াশরুমে চলে যায়। স্বাধীন হাফ ছেড়ে বাঁচে। তারপর সোজা ব্যালকনিতে চলে যায়, আমতা আমতা করে ভাবতে লাগে, যেই মেয়েরে বাবা উল্টো আমাকে জড়িয়ে ধরে শুয়েছিল, আমি যদি তাকে জড়িয়ে ধরে শুয়ে থাকতাম তাহলে তুলকালাম কাণ্ড লাগিয়ে দিত। যাই হোক, না না, আর তার সাথে এক খাটে ঘুমানো যাবে না। যদি উল্টাপাল্টা কিছু হয়ে যায় তখন তো আবার আমাকে মেরে ফেলবে। না না, ঘুমালেই বা কি হবে? উনি আমার বিয়ে করা স্ত্রী, যা হওয়ার তাই হবে। আর সোফায় শুয়ে থেকে হাঁটুতে আর কোমরে ব্যথা করানো যাবে না। নেহা ওয়াশরুম থেকে বের হয়ে স্বাধীনকে খাটে না দেখে চমকে যায়। ব্যালকনিতে তাকিয়ে দেখে স্বাধীন দাঁড়িয়ে আছে। একটু পর ভেতরে আসে। নেহাকে এই অবস্থায় দেখে রীতিমতো চমকে উঠে চিৎকার দিতে যাবে, অমনি নেহা গিয়ে স্বাধীনের মুখ চেপে ধরে বলতে লাগে, পাগল হয়ে গেছিস নাকি? কেউ এভাবে চিৎকার করতে নাই। তা নয়তো কি, এসব পোশাক পরে আমার সামনে আসছেন, লজ্জা করছেন আপনার? লজ্জা পাবার কি আছে? আর না মানে তুই তো আমার বিয়ে করা স্বামী, তোর সামনে এইভাবে আসলে তোর গুণা কিছু হয় না। আর ওইটা যখন দেব তখন ভাবা যাবে। স্বাধীন নেহার কথা শুনে মাথা চুলকাতে চুলকাতে ওয়াশরুমে চলে যায়। গোসল করে বাহিরে বের হয়। ঘড়ির দিকে তাকিয়ে দেখে অনেকটা বেলা হয়ে গিয়েছে। দ্রুত রেডি হয়ে ব্যাগ নিয়ে বের হতে যাবে, অমনি নেহা স্বাধীনের ব্যাগ চেপে ধরে। স্বাধীন পিছনে ঘুরে তাকিয়ে নেহাকে দেখতে পেয়ে বলে, আপু, আমার ব্যাগ ধরলে কেন? ছাড়ো, অনেক লেট হয়ে গিয়েছে, কলেজে যেতে হবে। সময় মতো না পৌঁছালে স্যার বকা দেবে আবার। কলেজ শুরু হতে এখনো 30 মিনিট বাকি আছে, আর এখান থেকে কলেজে যেতে মাত্র 10 মিনিট সময় লাগে। এত তাড়াতাড়ি কলেজে গিয়ে কি করবি? হ্যাঁ, আমি আর তুই তো একই কলেজে প্লাস ভার্সিটিতে ওখানেই পড়ি। না না, আমাকে তাড়াতাড়ি যেতে হবে, অনেক পড়া এখনো বাকি আছে। 2 দিন হলো কলেজে যাই না, বন্ধুদের কাছ থেকে রাতে নোট নিয়েছি, বাট পড়া হয়নি। আপনি তো পড়তে দিলেন না, উল্টো রাতভর মুভি দেখলেন। ভালো করেছি, আর এখন কলেজে যেতে হবে না, আমি আর তুই একসাথে কলেজে যাব। স্বাধীন নেহার কোনো কথা না শুনে রুম থেকে বের হয়ে কলেজের দিকে যেতে লাগে। অন্যদিকে নেহা ফ্রেশ হয়ে কালকের পোশাক পরতে যাবে, তখনই স্বাধীনের বোনের কথা মনে পড়ে।
দেখো আপু, এইসব পোশাক পরা একদমই ভালো না। দেখো ওই ছেলেগুলো তোমার দিকে কিভাবে তাকিয়ে আছে। তোমার সৌন্দর্য তারা দেখছে না, তোমার দেহটা তারা দেখছে। তুমি অসুন্দর হলেও তাদের সমস্যা ছিল না, তারা তো তোমার দিকে তেমন নজরই দিচ্ছে না, তোমার দেহর দিকে দিচ্ছে। তাই বলি কি, এমন পোশাক না পরাটাই ভালো। কথাটা ভেবে নেহা তার ওয়ার্ড্রপ থেকে 3 পিস বের করে আয়নার সামনে দাঁড়াতেই যেন এক অন্যরকম নেহাকে দেখতে পায়। তারপর ব্যাগ কাঁধে ঝুলিয়ে নিচে নামতেই দেখে নেহার বাবা আর উকিল। নেহা যেতে যাবে অমনি নেহার বাবা ডাক দেয়। তার বাবার কাছে এসে দাঁড়াতেই নেহার বাবা বলতে লাগে, আমি আর তোর মা কালকে রাতে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের তোর মেয়ে নেই, তুই একমাত্র মেয়ে, আর তোকে বিয়ে দিয়ে দিয়েছি স্বাধীন বাবার সাথে। আর ওইটা আমাদের এখন একমাত্র ছেলে, তাই আমাদের যা সবাই সম্পত্তি ছিল সব স্বাধীনের নামে লিখে দেব। বড় হয়ে গিয়েছি, আর কতদিনই বা এসব আগলে রাখবো। কি বাবা, আমি তোমাদের মেয়ে আর তুমি উল্টো আমাকে তোমার সয় সম্পত্তি না দিয়ে কোথাকার গরিব ছোট লোকের বাচ্চাকে সবকিছু লিখে দিচ্ছ। পরে যদি লোভ সামলাতে না পেরে আমাদের 3 জনকে বাসা থেকে বের করে দেয়, তখন আমাদের কি হবে একবারও ভেবে দেখেছো? আমি আমার বন্ধুকে ভালো করে চিনি, আর আমার বন্ধুর ছেলে কেমন হবে এটাও আমি ভালো করেই জানি। তোকে কখনো বলা হয়নি আজ আমার এত সম্পত্তি, এত এত টাকা পয়সার পেছনে একটা লোকের হাত ছিল, সেটা হলো স্বাধীনের বাবা। মানে দেখ, আমরাও ছিলাম অনেক গরিব। তুই হবার আগে আমি আর স্বাধীনের বাবা দুজনে গ্রামে কৃষি কাজ করতাম। আমাদের জমি ছিল খুব কম। স্বাধীনের বাবার থেকে স্বাধীনের বাবা আমাকে ওর জমি চাষ করতে দিত, বিনিময়ে কিছুই নেয়নি। তারপরও আমি নেশায় আসক্ত হই, অনেক টাকা নষ্ট করি, জমা জমি সব নষ্ট করে ফেলি। কি করব কিছুই বুঝে উঠতে পারিনি। পরে স্বাধীনের বাবা তার নিজের জমি বিক্রি করে দিয়ে আমাকে টাকা দিয়ে ঢাকায় পাঠিয়ে দেয় কাজ করার জন্য। তারপরে একটা দোকান কিনে ওইখানে বিজনেস শুরু করি। ওখান থেকে আজ এত দূর এসেছি। তাহলে তুই বল, এসব সম্পত্তি হওয়ার পিছনে কার অবদান বেশি? আর আমাদের যদি বের করেও দেয় স্বাধীন, তাহলে আমার মনে কোনো কষ্টই থাকবে না, কারণ এইসব কিছু ওর নিজের। নেহা কি বলবে যেন কোনো ভাষাই খুঁজে পায় না। নেহার বাবা এক এক করে সব দলিলগুলোতে সাইন করে দেয়। নেহা রেগে রুম থেকে বের হয়ে যায়, গাড়ি নিয়ে ভার্সিটিতে চলে যায়। তারপর পার্কিং লটে গাড়ি রেখে স্বাধীনের ক্লাসরুম খুঁজতে লাগে। খুঁজতে খুঁজতে পেয়ে যায় নেহা সোজা ক্লাসরুমে ঢুকে স্বাধীনের কলার চেপে ধরে বাইরে বের করে পুরো কলেজের স্টুডেন্ট ম্যাম খুঁজতে খুঁজতে পেয়ে যায়। নেহা সোজা ক্লাসরুমে ঢুকে স্বাধীনের কলার চেপে ধরে বাইরে বের করে পুরো কলেজের স্টুডেন্ট সঙ্গে ম্যাম দেখে অবাক হয়ে যায়। নেহাকে কলেজের ম্যাম, প্রিন্সিপাল স্যার সবাই অনেক ভয় পায়। ম্যাম যেন কিছুই বলে না। নেহা হাত থেকে স্বাধীন ছাড়া পাবার চেষ্টা করে। আরে আপু কি করছেন, প্লিজ ছেড়ে দেন। পুরো কলেজের স্টুডেন্টরা আমাদের দিকে তাকিয়ে আছে, এইভাবে ম্যামের ক্লাসের মধ্যে থেকে আমাকে উঠে নিয়ে আসলেন। ম্যাম কি মনে করবে আমাকে নিয়ে? যা মনে করার করুক গিয়ে, আমার তাতে কি? আজ তোর একদিন কি আমার যে কয়দিন লাগে। দেখো আপু, আমি যদি ভুল কিছু করে থাকি তাহলে প্লিজ বাসায় গিয়ে আমাকে মেরো। এই কলেজের সবার সামনে আমাকে এভাবে অপমান করো না। নেহা বাঁকা একটা হাসি দেয়, তারপর স্বাধীনের কলার ধরে টানতে টানতে ফাঁকা রুমে নিয়ে গিয়ে দরজাটা আটকিয়ে দেয়। নেহার বান্ধবীরা গাছের নিচ থেকে দেখে দৌড়ে আসে, দরজা নক করতে লাগে। সব স্টুডেন্টরা এদিকে আসলে নেহার বান্ধবীরা সবাই যে যার ক্লাসরুমে যেতে লাগে। পুরো পরিবেশটা থমথমে বিরাজ করে। জানোয়ারের বাচ্চা, তোকে তো অনেক ভালো ভেবেছিলাম, আর তুই কি না আমার মা বাবার ব্রেন ওয়াশ করে তাদের আওতায় নিয়ে এসে সব সয় সম্পত্তি নিজের নামে করে নিচ্ছিস। মানে? এখন আবার মানে মানে করা হচ্ছে, তাই না? যেন কোনো কিছুই বুঝতে পারছিস না, কচি খোকা একটা। কি? কথাটা বলে নেহা স্বাধীনকে ঠাস ঠাস করে থাপ্পড় মারতে লাগে। স্বাধীন চুপ হয়ে যায়, অনেক রাগ হতে লাগে, কিন্তু কিছুই বলে না। এক পর্যায়ে নেহাকে তার কাছ থেকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে বলতে লাগে, কি করবে? হ্যাঁ আমার নাম কি করবে? হ্যাঁ আমার নামে লিখে না দিয়ে আপনার মতো মাদকাসক্ত আর গুন্ডি মেয়েকে আঙ্কেল তার সহায় সম্পত্তি সব লিখে দিবে। দেখা যাবে যে পরে আপনি সবকিছু বিক্রি করে দিয়ে রাস্তায় নামিয়ে দিয়েছেন তাদের। কি? তা নয় তো কি, আপনার নিজের মা বাবা ভাই আপনাকে বিশ্বাস করে না। কথাটা বলে স্বাধীন নেহার হাত ঝামটা দিয়ে সরিয়ে দিয়ে ক্লাসরুম থেকে বের হয়ে যায়। তারপর সোজা তার রুমে গিয়ে ক্লাস করতে লাগে। প্রত্যেকটা স্টুডেন্ট স্বাধীনের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। স্বাধীনের সেই দিকে কোনো ভ্রুক্ষেপ নেই, মনোযোগ দিয়ে ক্লাস করতে লাগে। অন্যদিকে নেহার বান্ধবীরা স্বাধীনের রুম থেকে বের হয়ে যেতে দেখে ভিতরে ঢুকে দেখে নেহা সাইডে দাঁড়িয়ে আছে মূর্তির মতো। নেহার বান্ধবী এগিয়ে এসে নেহার গায়ে হাত রেখে বলতে লাগে, কি রে, এখন দেখছি জুনিয়র জামাইকে ছাড়া 1 মিনিটও চলে না। কলেজে এসে সোজা ক্লাসরুম থেকে বের হয়ে ফাঁকা রুমে নিয়ে এসে রোম্যান্স করলে বুঝি? আমাদের কপাল, আমরা না হয় বিয়ে করি জুনিয়র কাউকে দেখে। নেহার অনেক রাগ হতে লাগে স্বাধীনের কথা আর তার বান্ধবীদের বলা কথা শুনে। রেগে রুম থেকে বের হয়ে যায়, গাড়ি নিয়ে সোজা নদীর পাড়ে গিয়ে দাঁড় করিয়ে গাড়ির উপরে বসে থেকে পানির দিকে তাকিয়ে থেকে ভাবতে লাগে।
তাহলে কি আমি এতটাই জঘন্য যে আমার মা বাবাই আমাকে বিশ্বাস করে না? তাহলে কি আমি এতটাই খারাপ যে আমার মা বাবা আমাকে নিয়ে তারা খারাপ ভাবনা ভাবে? এইসবই ভাবতে লাগে আর নিজেকে পরিবর্তন করার চিন্তা করতে লাগে। 4 মাস পর তোমাকে বললাম না যে আমার মতো করে কাজ করে দেখো, ঠিক তাই হলো। নেহা এখন আর আগের মতো নেই, যেন পুরোটাই চেঞ্জ হয়ে গিয়েছে। আর 5টা মেয়ের মতো সাধারণভাবে জীবনযাপন করা শুরু করেছে, সব স্বাধীন আর আমার বুদ্ধি। মানে? তারপর নিহার মা তাদের প্ল্যানের কথা বলে। নিহা বাঁকা একটা হাসি দেয়, স্বাধীনের দিকে তাকায় রাগী ভাবে, হাত দিয়ে স্বাধীনের হাতে খামচি দেয়। স্বাধীন আহ বলে উঠলে সবাই সেই দিকে তাকায়। কি হয়েছে বাবা, এমন করে উঠলে কেন? না মানে মা, হাতে কাটা বেঁধে গিয়েছে তাই। কি বলো? কাটা আসতে যাবে কই থেকে? খাবার তো খাচ্ছ মাংস দিয়ে। নিহার মায়ের কথা শুনে নিহার বাবা নেহা দুজনেই বিষমকিয়ে ওঠে। স্বাধীন ভেবাচিকা খেয়ে যায়। একটা মিথ্যা লুকানোর জন্য বড় মিথ্যার মাথায় নিতে হলো। তখনই নেহা দৌড়ে চলে যায়, বমি করতে লাগে। স্বাধীন খাবার রেখে নিহার কাছে যায়। নিহার অবস্থা দেখে অনেক চিন্তা হতে লাগে। নিহার মা কাছে এসে দেখে মেয়ের ওই অবস্থা, ভালো লাগতে লাগে, আবার চিন্তাও করতে লাগে। একটু পর নেহা স্বাভাবিক হলে হাসপাতালে নিয়ে যায়। পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তার হাসি মুখে রিপোর্ট নিয়ে আসে। নেহার মা বুঝতে পেরে অনেক খুশি হয়। কংগ্রাচুলেশন মিস্টার, আপনি বাবা হতে চলেছেন। আর আপনাকে দেখে এত চিন্তিত মনে হয়েছিল, না জানি আপনার বইয়ের কি এমন ভয়ঙ্কর রোগ হয়েছে যে। কি? হ্যাঁ, এই নিন রিপোর্ট, আমি আসছি। এই এতটুকুতেই এত নার্ভাস হতে নাই, বুঝলেন? কথাটা বলেই স্বাধীন থেকে ডাক্তার চলে যায়। নেহার বাড়ি গিয়ে এসে নেহার কপালে চুমু দিয়ে কেবিন থেকে বের হয়ে যায়। স্বাধীন নেহার পাশে চেয়ারে বসে নেহার হাত শক্ত করে জড়িয়ে ধরে কিস করে দুজনেই কান্না করে দেয়। তখনই হুড়মুড়িয়ে ভিতরে আসে নেহার সব বান্ধবীরা। স্বাধীন দ্রুতই নেহার হাত ছেড়ে দিয়ে দাঁড়িয়ে পড়ে। পাশ থেকে নেহার বান্ধবীরা বলতে লাগে, না না দুলা ভাই, কন্টিনিউ শুরু করেন। আর এই তোরা চল, ভুল সময় চলে এসেছি। আরে না, ভুল সময়ে না, ঠিক সময়ে চলে এসেছিস। আয় তোরা বস। কি রে, কি স্বভাব, পেটে বাচ্চা নিয়ে এসেছিস আর আমরা কিছু বললেই বলতি ওরে মেনে নিবি না? তলে তলে টেম্পু চালাও আর আমরা বললেই হরতাল, তাই না? হ্যাঁ, তোরাও না কি যে বলিস না, বিয়ে করেছি আর স্বামীকে ছেড়ে দূরে থাকবো। নেহার কথা শুনে নেহার বান্ধবীরা হাহা করে হাসতে লাগে। হাই, কি কপাল আমাদের। দেখ, নেহার পেটে বেবি, আর এখন পর্যন্ত আমরা বিয়ে করতে পারলাম না। আমাদের বিয়ে হতে হতে দেখা যাবে, তখন নেহার ছেলে মেয়ে বিয়ে করতে উঠে পড়ে লাগবে। কথাটা বলেই নেহার বান্ধবীরা হাসতে লাগে। সেভাবে আরো অনেকটা সময় পার হয়ে গেলে নেহা উইশ করে তারা চলে যায়। স্বাধীন কেবিনের দরজা লাগিয়ে দিয়ে নেহার পাশে বসে হাত ধরে চুম্বন করতে লাগে। নেহা কান্না করে দিয়ে বলতে লাগে, প্লিজ এইভাবে মৃত্যুর আগ পর্যন্ত শক্ত করে হাত ধরে রেখো, কখনো ছেড়ে দিও না। ছেড়ে দেবো কেন? আমি তো আমার সিনিয়র রাগী বদমেজাজি বউকে অনেক ভালোবাসি, আর এই যে হাত ধরেছি মৃত্যুর আগ পর্যন্ত, আর ছাড়ছি না। আমি আমার জুনিয়র ভোলা ভালা বরটাকে অনেক ভালোবাসি। এইভাবেই সমাপ্তি ঘটে আরো একটা ভালোবাসার। বেঁচে থাকুক ভালোবাসা। দেখা হবে আরো একটা নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। সমাপ্ত।